করোনার প্রভাব মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শীর্ষে আর বিশ্বে 20তম ব্লুমবার্গের র্যাঙ্কিং। বছর শেষে দেশের অভ্যন্তরে দেশীয় পর্যটকের সংখ্যা ছাড়াবে 1.5 কোটি। স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ। সপ্তাহ জুড়ে সূচক ও লেনদেনের বড় উত্থান ঢাকা স্টক এক্সচেঞ্জে। লেনদেন হয়েছে 5,000 কোটির ঘর। যুক্তরাষ্ট্রে বেকার ভাতা বঞ্চিত হতে পারেন 1,40,00,000। প্রণোদনা প্যাকেজে ট্রাম্প সই না করায় জটিলতা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে মিশরা চুমা। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। অর্থনীতিতে করোনার প্রভাব মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান শীর্ষে আর বিশ্বে 20তম। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ প্রকাশিত কোভিড রেজিলিয়েন্স র্যাঙ্কিংয়ে জানা গেছে দেশের এই সাফল্যের চিত্র। প্রাণঘাতী এই ভাইরাস মোকাবেলায় সারা বিশ্ব যখন হিমশিম খাচ্ছে, তখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, সৌদি আরবের মতো দেশগুলোর চেয়েও ভালো অবস্থানে আছে বাংলাদেশ। শুধু তাই নয়, দক্ষ করোনা ব্যবস্থাপনার কারণে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে 4 ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। বিশ্বব্যাপী করোনা সংক্রমণ শুরুর পর থেকে বিশ্বের 53টি দেশের সামাজিক ও অর্থনৈতিক মানদণ্ডে মহামারীর মোকাবেলার সক্ষমতা নিয়ে 10টি সূচকের উপর র্যাঙ্কিং শুরু করে ব্লুমবার্গ। তালিকায় করোনার সার্বিক প্রভাব মোকাবিলার সক্ষমতা বিবেচনায় বিশ্বের নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 20তম, আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার উপরে। নভেম্বরে 24তম স্থানে থাকলেও চমৎকার দক্ষতা দেখিয়ে 1 মাসের ব্যবধানে 4 ধাপ উন্নীত করেছে বাংলাদেশ। ব্লুমবার্গে প্রকাশিত জরিপে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে 59.2 স্কোর নিয়ে শীর্ষে বাংলাদেশ। মহামারীর সূচকে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও টিকা প্রাপ্তির সম্ভাবনার সূচকে পিছিয়ে রয়েছে বাংলাদেশ, যেটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা ইতিবাচক অবস্থান হিসেবে আমরা মনে করি। ঝুঁকির মধ্য থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার কারণে আমাদের জিডিপির প্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা একটা ভারসাম্যপূর্ণ অবস্থান এখন পর্যন্ত ধরে রাখতে পেরেছি, এবং এই কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়কালেও সেটির খুব যে বড় ব্যত্যয় হয়েছে সেটি বলা যাবে না। ব্লুমবার্গের তথ্য বলছে জীবনযাত্রার মান নির্ণয় সূচকগুলোর মধ্যে জিডিপি আর যোগাযোগ ব্যবস্থার গতির দিক থেকে অনেক এগিয়েছে বাংলাদেশ। তবে এখনও পিছিয়ে রয়েছে জনজীবনে লকডাউনের প্রভাব আর স্বাস্থ্যসেবার মানের দিক থেকে। ব্লুমবার্গ বলছে, বিপুল জনসংখ্যার বাংলাদেশে মাত্র 5% মানুষ করোনা ভ্যাকসিন সুবিধার আওতায় রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরে বিশ্বে 29তম নম্বর অবস্থান পাকিস্তানের। তাদের স্কোর 54.8, আর 50.6 পয়েন্ট নিয়ে ভারত রয়েছে 39 নম্বরে। যদিও ভ্যাকসিন প্রাপ্তির দিক থেকে ভারত পাকিস্তান দুদেশই বাংলাদেশের চেয়ে এগিয়ে, আর করোনা মোকাবেলায় তাক লাগানো সাফল্য দেখিয়ে 1 নম্বরে আছে নিউজিল্যান্ড। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় বিদেশ ভ্রমণ বন্ধ থাকায় অভ্যন্তরীণ পর্যটনে ঝুঁকছেন পর্যটকরা। তাই কক্সবাজারে ঢল নেমেছে ভ্রমণ পিপাসুদের। ট্যুরিজম বোর্ড বলছে, বছর শেষে দেশীয় পর্যটকের সংখ্যা ছাড়াবে 1.5 কোটি। যদিও স্বাস্থ্যবিধি মানছেন না পর্যটক ও স্থানীয়রা। দীর্ঘদিন বন্ধ ছিল দেশের পর্যটন খাত, তবে সীমিত আকারে খুলে দেওয়ার পরপরই ধীরে ধীরে প্রাণ ফিরছে এ খাতে। ভ্রমণ পিপাসু মানুষের আনাগোনা বেড়েছে দর্শনীয় স্থানগুলোতে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার খুলে দেওয়ার পর ঢল নেমেছে পর্যটকদের। করোনার ঝুঁকি থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না পর্যটক ও স্থানীয়রা। ভিতরে ভয় অনেক কাজ করতেছে, এই যে আসা যাওয়া, এই আতঙ্ক হয়ে গেলাম কিনা, আক্রান্ত হয়ে গেলাম কিনা। মনোরম পরিবেশ, খুব ভালো লাগছে, তবে স্বাস্থ্যবিধিটা কেউ মানছে না। মাস্ক কই? মাছ আনি নাই। কেন? হাল খেতে আনবো মাছ। ট্যুরিজম বোর্ড বলছে, আন্তর্জাতিক পর্যটন বন্ধ থাকায় অভ্যন্তরীণ চাপ বেড়েছে। এবছর পর্যটন খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা এবার আশা করছি 1.5 কোটিরও উপরে আমাদের পর্যটক আমরা পাবো বিভিন্ন টুরিস্ট ডেস্টিনেশনগুলিতে। এটা বেড়েছে, তো আমি সতর্ক করি আবারও আপনাদের সবাইকেই, আপনাদের মাধ্যমে,
যে সমস্ত পর্যটকরা ছেলে মেয়ে নিয়ে আপনার খুবই ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে বাইরে যাচ্ছেন, টুরিস্ট ডেস্টিনেশনে যাচ্ছেন, তারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। পর্যটক বিশ্লেষকরা বলছেন, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। সংক্রমণ এড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে ভ্রমণ করতে হবে। অত্যন্ত কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, পর্যটকরা যেন মানে সেটা বাধ্যবাধকতা করতে হবে। তা না হলে আমাদের মনে হয় যে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং বাংলাদেশের পর্যটনটা যে খুলে গেল সেই পথটা আবারও রুদ্ধ হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। পর্যটকদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে সরকারের নজরদারি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। সমুদ্রের বিশালতার কাছে যেন করোনার ভয় জয় করেছেন পর্যটকরা। এখানে এসে স্বাস্থ্যবিধি যে মেনে চলতে হবে তাও যেন ভুলতে বসেছেন সবাই। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। 2021 সালের মধ্যে দেশের সব বিমানবন্দরে চালু হচ্ছে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ILS প্রযুক্তি। এতে বৈরী আবহাওয়ায়ও উড়োজাহাজ ল্যান্ডিং সম্ভব হবে বলে জানিয়েছেন বিমান সচিব। এদিকে ILS প্রযুক্তি না থাকায় আর্থিক ক্ষতির পাশাপাশি যাত্রী ভোগান্তিও বাড়ছে। দেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার শাহজালাল, চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী বিমানবন্দর, এই 3 জায়গা ছাড়া আর কোনো বিমানবন্দরে নেই বৈরী আবহাওয়ায় উড়োজাহাজ ওঠানামার প্রযুক্তি ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ILS। খারাপ আবহাওয়া বা ঘন কুয়াশায় পাইলট খালি চোখে রানওয়ে দেখতে না পেলেই নিরাপদ অবতরণে ব্যবহার করা হয় ILS প্রযুক্তি। এতে বেতার তরঙ্গের মাধ্যমে সহজেই শনাক্ত করা যায় রানওয়ে। দেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দরে যে ILS প্রযুক্তি আছে এর দৃষ্টিসীমা 600 মিটার, অথচ শীতে ঘন কুয়াশায় এই দৃষ্টিসীমা নেমে যায় 50 থেকে 0 মিটারে। এতে উড়োজাহাজ ওঠানামা ব্যাহতের পাশাপাশি আর্থিক ক্ষতিতে পড়ছে এয়ারলাইন্স। এ সংকট কাটিয়ে উঠতে এভিয়েশন বিশেষজ্ঞ ATM নজরুল ইসলাম দিচ্ছেন ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমের সবশেষ ভার্সন এনে তার সঙ্গে অ্যাপ্রোচ লাইটিং সিস্টেম যুক্ত করার পরামর্শ। বলছেন এতে যে কোনো পরিস্থিতিতে উড়োজাহাজ ওঠানামা সম্ভব হবে। ILS ক্যাটাগরি 3 এবং অ্যাপ্রোচ লাইটিং সিস্টেমটাকে উন্নয়ন করা উচিত এবং অন্যান্য সমস্ত এয়ারপোর্টে ILS অবশ্যই ক্যাটাগরি 1 না হোক, অন্যগুলো না হোক, ক্যাটাগরি 1 যেন স্থাপন করা হয়। বিমান সচিবও জানিয়েছেন আন্তর্জাতিক সহ দেশের সব বিমানবন্দরেই উন্নত প্রযুক্তির ILS সিস্টেম চালু হবে, আর এই কাজ শেষ হবে 2021 সালের মধ্যে। আমরা যে থালাথের কাছে যে রাডার নিচ্ছি, এখানে ঢাকা এয়ারপোর্টের জন্য ILSটা ধরা আছে। মাননীয় প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন শুধুমাত্র ইন্টারন্যাশনাল নয়, বাংলাদেশের প্রত্যেকটা এয়ারপোর্টে যেন এই সিস্টেমটা থাকে। আমরা আশা করছি যে 2021 সালের ভিতরে এগুলো সম্পন্ন হয়ে যাবে। আর এই প্রযুক্তি সুবিধা দেশে আনতে এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। এসব স্থাপন হয়ে গেলে দেশের সব বিমানবন্দরই 24 ঘন্টায় উড়োজাহাজ ওঠানামার সক্ষমতা অর্জন করবে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এ সময় টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। গত সপ্তাহে ডিএসইতে 53.66% লেনদেন বেড়েছে। অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সমাপ্ত সপ্তাহ শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক DSEX এর অবস্থান দাঁড়িয়েছে 5228.37 পয়েন্ট। সপ্তাহের শুরুতে যেখানে সূচকটির অবস্থান ছিল 5108.04 পয়েন্ট, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সূচকটি বেড়েছে 2.16%। পুরো সপ্তাহ জুড়ে ডিএসইতে 5,623 কোটি 75 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল 3,659 কোটি 82 লাখ 92 হাজার টাকার শেয়ার, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে 1,963 কোটি 92 লাখ 8 হাজার টাকার। গেল সপ্তাহে ডিএসইতে 367টি কোম্পানির শেয়ার বেচাকেনা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 109টির, কমেছে 193টির এবং দর অপরিবর্তিত রয়েছে 62টি কোম্পানির শেয়ারের। অন্যদিকে গেল সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে 232 কোটি 40 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, আর সার্বিক সূচক বেড়েছে 2.14%। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
কয়েক মাসের অচলাবস্থার পর অবশেষে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি সই হয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের। এতে করে নতুন বছর নতুন করে তৈরি হবে দুই অঞ্চলের অর্থনীতি, বদলে যাবে যুক্তরাজ্য এবং ইইউ এর মধ্যকার বাণিজ্যের রূপরেখা। জনগণের জীবনে নতুন বছর নিয়ে আসবে নতুন এক পরিস্থিতি। বহু আলোচনা ও বিশ্লেষণের পর দুই পক্ষের মধ্যে বিরোধের অবসান ঘটিয়ে অবশেষে বড়দিন উৎসবের মধ্যেই ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে একমত হয় যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার লন্ডনে দুই পক্ষের চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিটি অনুমোদন পাওয়ার পর 1 জানুয়ারি ইইউ জোট থেকে পুরোপুরি বেরিয়ে যাবে যুক্তরাজ্য। গত 47 বছরে চাকরি, ব্যবসা, ভ্রমণ, উচ্চশিক্ষা, ঐতিহ্য কোনো কিছুতে আলাদাভাবে চিন্তা করতে পারেনি যুক্তরাজ্য ও ইইউ। কিন্তু চুক্তি অনুমোদনের পর নতুন বছরে এক অভিনব পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যাবে দুই অঞ্চলের মানুষ। চুক্তিটি অনুযায়ী 2021 সাল থেকে শুল্ক ছাড়াই যুক্তরাজ্য এবং ইইউর মধ্যে আমদানি রপ্তানি চলমান থাকবে। তবে বন্দরে বাড়বে পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা। দুপক্ষের ইমিগ্রেশনে থাকবে বিভিন্ন চেকপয়েন্ট। ফলে আমদানি রপ্তানিতে সময় এবং ব্যয় বাড়ার শঙ্কা সংশ্লিষ্টদের। এতে করে খাদ্যপণ্যে ঘাটতির সংখ্যাও অনেক ব্যবসায়ীর। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 5.5 বছরের জন্য উভয় অঞ্চলের জলসীমা 75% মুক্ত রাখা, যাতে করে দুই অঞ্চলের জেলেরা মাছ শিকার করতে পারে। বিষয়টি নিয়ে একমত হয়েছে ইইউ ও ব্রিটেন। মাছ শিকারের অধিকার ফিরে পাওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ সরকারও। ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাজ্যের নাগরিকদের ইইউতে 90 দিনের বেশি অবস্থানের ক্ষেত্রে প্রয়োজন হবে ভিসার। থামতে হবে ইমিগ্রেশনে, সঙ্গে নিতে হবে পাসপোর্ট। সেই সাথে ভ্রমণকালে পণ্য পরিবহনে থাকবে বিভিন্ন বিধিনিষেধ। এমনকি ইইউতে চাকরি করতে হলে ব্রিটিশ নাগরিকদের প্রয়োজন হবে ইইউর স্বীকৃতি। ইইউ বাণিজ্য নীতি থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার 1 বছরের সময়সীমার বাকি আছে মাত্র 5 দিন। এরপর থেকেই দুই অঞ্চল গড়ে তুলবে আলাদা অর্থনীতি, বন্ধ হয়ে যাবে অবাধ চলাচল। তাই এই সময়ের মধ্যেই দুপক্ষই বাণিজ্য চুক্তিটি অনুমোদন করিয়ে নিতে চায়। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন নাগরিকদের বেকার ভাতা বৃদ্ধি নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মতবিরোধের ফলে অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় 1.40 লাখ নাগরিকদের বেকারত্ব ভাতার সুবিধা। মূলত $900 বিলিয়ন প্রণোদনা প্যাকেজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই না করায় এ সমস্যা তৈরি হয়েছে। নতুন প্রণোদনা প্যাকেজে বেকার ভাতা এককালীন $600 থেকে বাড়িয়ে $2000 করার প্রস্তাব জানান ট্রাম্প। কিন্তু তার দলের রিপাবলিকান সিনেটরাই এ প্রস্তাব খারিজ করায় প্রণোদনা ও সরকারি ব্যয়ের বিলে সই না করেই বড়দিনে ছুটি কাটাতে ফ্লোরিডা রিসর্টে চলে যান ট্রাম্প। গলফ খেলায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। কিন্তু 1 জানুয়ারির আগে এ প্রণোদনা প্যাকেজ সই না হলে 26 ডিসেম্বরের পর থেকে প্রাপ্য বেকার ভাতা বন্ধ হয়ে যাবে 1.40 লাখ বেকার মার্কিনের। পাশাপাশি বেকার ভাতার বাইরে যারা অন্যান্য ভাতা সুবিধা পেয়ে আসছিল তারাও সংকটে পড়বেন। এর মধ্যে যারা বাড়ি ভাড়া ভাতা পাচ্ছিলেন তারাও রীতিমতো উদ্বাস্তু হয়ে যেতে পারেন। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।